ওকে, সো আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 3, এখানে চ্যাপ্টার 3 মানে হইতেছে আমার চ্যাপ্টার 27। সো ওয়ার্কিং ক্যাপিটাল কি যেটা জানি আমরা, সেটা হচ্ছে কি আমার বিজনেস অপারেট করার জন্য যে টাকাটার দরকার হয়, মানে ডেইলি টু ডেইলি বেসিসে যে টাকাটা দরকার হয় সেইটা। যেরকম জগন্নাথ ইউনিভার্সিটির ওয়ার্কিং ক্যাপিটাল কী হবে, ওয়ার্কিং ক্যাপিটাল হবে তাদের কারেন্টের বিল, গ্যাসের বিল, পানির বিল, বাসের তেলের খরচ, এগুলো তাদের ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমরা এখন আমাদেরকে যদি কোয়েশ্চেন বলে যে হোয়াট ইজ দ্য অপারেটিং সাইকেল অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি এক্সপ্লেইন, তখন আমরা কিভাবে শুরু করব? তো তখন আমাদের একটা সার্কুলার ফ্লো আমরা দেখতে পারতেছি যে অ্যাকাউন্টস রিসিভেবল, যে ফার্স্ট অফ অল আমরা কারো কাছ থেকে ধারে আমাদের র মেটেরিয়ালটা কিনি, দেন আমরা তাদেরকে ক্যাশ দিই। একটা টাইম পরে ক্যাশ দেওয়ার মাধ্যমে আমরা তাদের র ম্যাটেরিয়ালটা তাদের কাছ থেকে নিয়ে নিই, সাপ্লায়ারের কাছ থেকে নিয়ে নিই। তাহলে সাপ্লায়ারকে যদি আমি কোনো টাকা দেই নাই, তাহলে আমার এটা এখন অ্যাকাউন্টস পেয়েবল, যেহেতু আমি সাপ্লায়ারের কাছ থেকে বাকিতে নিছি। এরপর থেকে র মেটেরিয়াল নেওয়ার পর আমার এটা যাচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেসে, মানে আমার এটা এখন প্রসেস হবে, প্রসেস হয়ে এটা একটা ফাইনাল গুড তৈরি হবে। ফাইনাল গুড থেকে আমার এটা ফিনিশ গুডসে যাবে। ফিনিশ গুডসে যাওয়ার পরে, ফিনিশ গুডস হয়ে গেল, এখন এটা সেলসে যাবে। সেলসে যাওয়ার পরে আমি তো ডিরেক্ট ক্যাশ টাকা পাই না, তো আমার ওটা আবার তখন বাইরের কাছ থেকে আমার টাকা পাবো। তো যেহেতু বাইরের কাছ থেকে টাকা পাচ্ছি, তাহলে আমার এটা হবে অ্যাকাউন্টস রিসিভেবল। এইভাবে আমার এই সার্কুলার ফ্লোটা চলতে থাকে। সো যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমি আমার ক্যাশ পাইতেছি, ক্যাশ দেওয়ার পরে মনে করো আমি 30% টাকা পে করতেছি, বাকি 70% টাকা বাকিতে আমি র মেটেরিয়াল কিনতেছি, দেন ওই র মেটেরিয়াল দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করতেছি, দেন সেটা ফিনিশ গুড হচ্ছে, দেন আমি আবার বাকিতে বিক্রি করতেছি, আমার অ্যাকাউন্টস রিসিভেবল হইতেছে, দেন ওইখান থেকে আবার একটা টাইম পর আমি ক্যাশ পাইতেছি। এইভাবে সার্কুলার ফ্লো এটা চলতে থাকে। এই যে এখানে হচ্ছে আমি আমার র ম্যাটেরিয়াল বাকিতে কিনতেছি, তারপরে আমি আমার প্রোডাক্টটা তৈরি করতেছি, দেন আমি আমার প্রোডাক্টটা বিক্রি করতেছি, দেন ওই অ্যাকাউন্টস রিসিভেবল আমি আমার টাকার জন্য ওয়েট করতেছি, তারপর আমি ক্যাশ পাইতেছি। এইভাবে মানে আমার এই ক্যাশে গিয়ে, ক্যাশ হচ্ছে লাস্টে যেখানে গিয়ে আমার শেষ। সো অ্যাকাউন্টস অফ র মেটেরিয়াল থেকে শুরু, এখান থেকে সার্কুলার ফ্লোটা এভাবে চলতে থাকে। দেন যদি আমাদেরকে বলা হয় যেটা সার্ভিস কোম্পানির ক্ষেত্রে তাদের অপারেটিং সাইকেলটা কেমন হয়, সেইটা শুরু হবে হচ্ছে ক্যাশ দিয়ে। ক্যাশ দেওয়ার পরে তারা হচ্ছে সার্ভিস তৈরি করবে, দেন তাদের সেই সার্ভিসটা প্রোভাইড করবে, তারপরে তারা আবার ওখান থেকে টাকা পাবে, পাওয়ার কথা সেখান থেকে ক্যাশ। তো আমরা যদি এটা করি, প্রথম হচ্ছে স্টার্টিং উইথ ক্যাশ। সো কোম্পানি হচ্ছে গিয়ে তার নিজের এক্সিস্টিং যে ওয়ার্কিং ক্যাপিটাল আছে, সো এইটা দিয়ে তারা একটা সার্ভিস জেনারেট করে, লাইক বাস কোম্পানি তাদের টাকা দিয়ে একটা বাস কিনতেছে, তারা সার্ভিস দিতে পারে। দেন বা ওই টাকাতে তারা ড্রাইভারদেরকে ট্রেনিং দিচ্ছে, দেন হচ্ছে তারা সার্ভিসটা তৈরি করে কেমনে, তারা হচ্ছে কি সার্ভিসটা তৈরি করার জন্য তারা রোড পারমিট নেয়, তারপর বিভিন্ন ট্যাক্স রিলেটেড বা এই রিলেটেড যত কাজটা আছে সেই সকল জিনিসগুলো করে তারা এই পেপার ওয়ার্কগুলো রেডি করে। দেন হচ্ছে ডু দ্য ওয়ার্কে তারা কী করে, বাসটাকে এখন রাস্তায় ছেড়ে দিল। বাসটাকে রাস্তায় ছেড়ে দেওয়ার পরে এইটা যখন সেন্ড দ্য বিলে যখন আসে, তখন তারা তো ডেইলি যে টাকাটা তুলে সেই টাকাটা তো ব্যাংকে জমা দেয়, আর 1 মাস শেষে তারা টাকাটা একবারে তুলে। সো যেহেতু টাকাটা 1 মাস পরে পাইতেছে, তাহলে ডেইলি টু ডেইলি টাকাটা যদি সে তখনই পাইতেছে না, মানে বাকিতে থাকতেছে তার কাছে, তার মানে তার জন্য এটা অ্যাকাউন্টস রিসিভেবল। দেন আবার এটা একটা টাইম পরে সে পেইড হয়। এখন আমরা হচ্ছে দুইটা গ্রাফ দেখব, যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল, পার্মানেন্ট অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল, আর এটা নিয়ে আমরা এখন দুইটা গ্রাফ দেখব। সো প্রথমটা হচ্ছে একটা স্টেবল কোম্পানির গ্রাফ, আর নিচেরটা হচ্ছে কি একটা মনে হয় যারা হচ্ছে গিয়ে গ্রোয়িং কোম্পানি। হ্যাঁ, এটা নিচেরটা হচ্ছে আমাদের 27.5, একটা গ্রোয়িং কোম্পানি। সো এই গ্রাফে কি বলতেছে, এই উপরের গ্রাফটায় যেখানে আমার একটা লিনিয়ার লাইন, যেটা ডান পাশে লেখা পার্মানেন্ট, এটা কিন্তু খুবই মানে সোজা, এটা কিন্তু উপরের দিকে উঠতেছে না। তার মানে কি, আমার কোম্পানির গ্রোথটা ইমপ্রুভ হইতেছে না, একই জায়গাতেই আছে। সো এটাতে কি হইতেছে,
পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল স্টেজ কনস্ট্যান্ট ওভার টাইম, মানে আমার যে ওয়ার্কিং ক্যাপিটালটা আছে পার্মানেন্টলি, যে আমার বাস চালানোর জন্য যে টাকাটা দরকার, যে পরিমাণ তেল দরকার, একই পরিমাণ তেলই তো ডেইলি দরকার, একই পরিমাণ মেনটেন্যান্স খরচই আমার ডেইলি দরকার। সো জিনিসটা আমার কী হইতেছে, স্টেবল থাকতেছে, যার কারণে আমার পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল এটা সমান। আর টেম্পোরারি ওয়ার্কিং ক্যাপিটাল গোস আপ অ্যান্ড ডাউন বেসড অন বিজনেস অ্যাক্টিভিটি। কোনো একদিন হচ্ছে কি আমার বাস কোনো অ্যাক্সিডেন্ট করলো না, আমার টাকা খরচ হইতেছে না, আবার কোনো একদিন আমার বাস অ্যাক্সিডেন্ট করলো, আবার ওই যে আমার খরচ বেড়ে গেল। সো এইভাবে কিন্তু আমার এক এক দিন কিন্তু এই এক এক খরচগুলো ওঠানামা করে, যার কারণে উপরে আমরা এই টেম্পোরারি আর ফ্লাকচুয়েটিং ওই ওয়েভি লাইনগুলো আমরা দেখতে পারতেছি। আর স্টেবল আর হচ্ছে গিয়ে গ্রোয়িং কোম্পানির ক্ষেত্রে কি যে পার্মানেন্ট যে ইটা আছে সেটা কিন্তু আমার বেড়ে যাইতেছে, যেহেতু আমার বিজনেস গ্রো করতেছে, বিজনেস যেহেতু আমার বাড়তিছে, আমি আরও নতুন বাস মার্কেটে নামাইতেছি, তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটাল যেটা দরকার সেটার পরিমাণও বাড়তেছে। কিন্তু যতই বাড়ুক তার সাথে সাথে আমার যে টেম্পোরারি আর ফ্লাকচুয়েটিং যে ওয়ার্কিং ক্যাপিটাল, যেমন বাস অ্যাক্সিডেন্ট করতেও পারে নাও করতে পারে, ওই কারণে এইখানেও একটা ওয়েভি গ্রাফ উপরে লাইন তৈরি হয়েছে, বোঝাচ্ছে যে কোনো একদিন বাস অ্যাক্সিডেন্ট করলে ওটা উপরে চলে যাচ্ছে, আমার খরচ বেশি, কোনো একদিন নিচে নামে আসতেছে, মানে আমার ওই খরচটা হচ্ছে না, জাস্ট লাইক দ্যাট। ওকে, দেন হচ্ছে কি আমার ব্যালেন্স ওয়ার্কিং ক্যাপিটাল পজিশন লাগবে না। ওকে, আচ্ছা, না আমাকে যদি কোয়েশ্চেন করা হয় যে ওয়ার্কিং ক্যাপিটাল কোন লেভেলে রাখা সবচেয়ে ভালো বেস্ট, তখন আমরা কি বলবো? সো তখন আমরা বলবো এত পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল রাখা উচিত যাতে আমি আমার বিজনেস অপারেশনগুলো একদম স্মুথলি রান করাইতে পারি। খুব বেশি এবং খুব খারাপ যদি কম রাখি তাহলে দুটোই আমার জন্য ক্ষতিকর। সো আমি যদি অনেক বেশি ওয়ার্কিং ক্যাপিটাল রাখি তাহলে আমার কি হবে? তাহলে আমরা দেখতে পারতেছি যে আমার হচ্ছে যদি অনেক বেশি থাকে তাহলে আমার ইনভেন্টরি বেশি হয়ে যাবে, আমার ওয়েস্ট বেশি হবে। যদি আমার ইনভেন্টরি বেশি হয় আমাকে প্রোডাক্ট বাইরে রাখা লাগবে, তাহলে প্রোডাক্ট চুরি হয়ে যেতে পারে। দেন হচ্ছে কি আমার দেখাবে যে আমার ক্রেডিট পলিসি কম, মানে আমার ওই যে রিটার্ন অন অ্যাসেট সেটাও কমে যাবে, যার কারণে আমি আমার টাকা ব্যাক করতে পারবো না। বেশি টাকা ধার নিছি, আমার কাছে বেশি টাকা আছে, অনেক বেশি ওয়ার্কিং ক্যাপিটাল আছে, কিন্তু আমি ইউটিলাইজ করতে পারতেছি না, তাহলে আমি টাকা পে করতে পারতেছি না, ব্যাড ডেপ্ট ক্রিয়েট হইতেছে, আমার ক্রেডিট রেটিং কমে যাইতেছে। তারপরে এটা আমাকে বোঝায় আমার ম্যানেজমেন্ট হচ্ছে গিয়ে ইনএফিশিয়েন্ট হয়ে যাবে, যেহেতু তারা প্রপারলি কাজ করতেছে না। দেন হচ্ছে প্রমোটস স্পেকুলেটিভ ইনভেন্টরি পারচেসেস। এইটা বুঝাইতেছে যে আমার ইনভেন্টরি যে পারচেস করবো সেটা আমি বেশিও করে ফেলতে পারি, কমও বেশি করে ফেলবো, যেটা কিন্তু আমার এই 1 নম্বরের মতো আরেকটা প্রবলেম ক্রিয়েট করতেছে। আর আমার যদি বেশি পরিমাণ, আমার যদি কম থাকে ওয়ার্কিং ক্যাপিটাল, তখন কী হবে? তখন আমি আমার বিজনেসটা গ্রো হবে না। দেন হচ্ছে আমি আমার অপারেটিং প্ল্যান বা প্রফিট গোল যেটা রিচ করার কথা সেটা রিচ করতে পারবো না। দেন হচ্ছে আমার অপারেশনাল ইনএফিসিয়েন্সি তৈরি হবে, আমার ম্যানেজমেন্টকে এফিসিয়েন্টলি কাজ করাইতে পারবো না। দেন হচ্ছে গিয়ে আমি আমার বিজনেসের ভালো ভালো যে অপরচুনিটি আছে সেগুলো কাজে লাগাইতে পারবো না। আর অবভিয়াসলি আমার ফার্মের যে রেপুটেশনটা আছে সেটা তো হ্যাম্পার হইতেছেই। ওকে, ডিটারমিনেন্টস অফ ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমার ওয়ার্কিং ক্যাপিটাল কাদের দ্বারা হচ্ছে গিয়ে এফেক্টেড হয়? সো প্রথমে তারা এফেক্টেড হয় মার্কেট অ্যান্ড ডিমান্ড কন্ডিশন। সো বুঝে আমার মার্কেটে যদি আমার ডিমান্ড বেশি থাকে, আমাকে বেশি প্রোডাক্ট জেনারেট করতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে, তখন আমার বেশি ওয়ার্কিং ক্যাপিটাল দরকার। দ্য সেম গোজ ফর দ্য লেভেল অফ প্রোডাকশন। দেন আবার থার্ড হচ্ছে গিয়ে আমার টেকনোলজি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পলিসি। যদি ম্যানুফ্যাকচারিং পলিসিতে আমার বলা থাকে যে আমাকে এই পরিমাণ উৎপাদন করতে হবেই বা এর নিচে আমি উৎপাদন করতে পারবো না, তখন সেটাওতে রিচ করার জন্য আমাকে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি বা কম রাখতে পারে। বা টেকনোলজিক্যাল বা একটা মেশিনেরও একটা হচ্ছে গিয়ে আমার আউটপুট লেভেল আছে, সেই আউটপুট লেভেলও যদি বাড়ে বা কমে, তাহলে ওই মেশিনটাকে চালানোর জন্য যে আমার টাকা বা ওয়ার্কিং ক্যাপিটাল দরকার সেটাও কিন্তু ওঠানামা করবে। ক্রেডিট পলিসি, আমার যদি একটা নির্দিষ্ট টাইম পরে বা একটা নির্দিষ্ট সময়ে যখন টাকার দরকার হবে, তখন সেটাকে ঠিক করার জন্য আমার যে ক্রেডিট পলিসি, সেই ক্রেডিট পলিসি কিন্তু অ্যাফেক্টেড করবে। যেরকম যদি আমাকে বলে দাও আমার ইন্টারেস্ট রেট হাই, তখন আমার ইন্টারেস্ট রেট হাই হয়ে গেলে আমাকে বেশি টাকা পে করতে হবে ব্যাংকে, যদি আমি ধার নিছি, তখন আমার বেশি ক্যাশ ফ্লো হয়ে যাবে, আমার ওয়ার্কিং ক্যাপিটাল এভাবে অ্যাফেক্টেড করবে।
দেন হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট ফ্রম সাপ্লায়ার্স, আমি আমার সাপ্লায়ার যে র মেটেরিয়াল তার কাছ থেকে বাকিতে কিনতে পারতেছি কি পারতেছি না, বাকিতে কিনতে পারলে আমার জন্য ভালো, না কিনতে পারলে আমার জন্য খারাপ। অপারেটিং এফিসিয়েন্সিতে বলা হইতেছে যে আমার বিজনেস যদি আমি এফিসিয়েন্টলি অপারেট করতে পারি তাহলে আমার ওয়ার্কিং ক্যাপিটালে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। দেন প্রাইস লেভেল চেঞ্জ, আমার যে প্রোডাক্টের প্রাইস, সেই প্রোডাক্টের প্রাইস যদি বাড়ে বা কমে তাহলেও কিন্তু আমার ওয়ার্কিং ক্যাপিটাল বাড়তিছে বা কমতিছে। দেন হচ্ছে কি আমাদের কারেন্ট অ্যাসেট, অল্টারনেটিভ অফ কারেন্ট অ্যাসেট পলিসি। সো কারেন্ট যে অ্যাসেট আছে এগুলোর অল্টারনেটিভলি আমরা কি কি পলিসি নিতে পারি। সো টোটাল 3টা পলিসি আছে, আর এখানে আমরা একটা লাইন দেখতে পারতেছি ফিক্সড অ্যাসেট লেভেল, আর ভার্টিক্যালি আছে লেভেল অফ কারেন্ট অ্যাসেট, আর হরাইজন্টালি আছে আউটপুট। তো গ্রাফটা কি বলতেছে, গ্রাফটা আমাকে বলতেছে যে কনজারভেটিভ পলিসি, যেটা হচ্ছে আমার কার্ভ এ, এখানে বুঝাইতেছে যে আমার কারেন্ট অ্যাসেট লেভেলও হাই থাকবে, তাহলে আমার লিকুইডিটিও হাই থাকবে। সো কারেন্ট অ্যাসেটও আমার কাছে আছে, যেটা মানে আমার কাছে ক্যাশ আছে অনেক বেশি, তার মানে আমার কাছে লিকুইডিটি বেশি। যেহেতু আমার কাছে যেহেতু আমার লিকুইডিটি বেশি আছে তাহলে আমার রিস্ক কম। আবার মডারেট পলিসিতে যদি আমি যাই, যেখানে আমার কারেন্ট অ্যাসেট লেভেলও মিডিয়াম, লিকুইডিটি লেভেলও মিডিয়াম বা ব্যালেন্স, আমার রিস্কও তখন মিডিয়াম বা ব্যালেন্স থাকবে। এগ্রেসিভ পলিসিতে হইতেছে কি আমার কারেন্ট অ্যাসেট বা আমার লিকুইড টাকা আমার কাছে কম, ক্যাশ টাকা কম, তাহলে কী হবে, আমি আমার বিজনেসের অপরচুনিটিগুলো গ্র্যাব করতে পারবো না, তখন আমার রিস্ক কী হবে, বেশি হয়ে যাবে। সো কনজারভেটিভ পলিসিতে কি বলা হয়, কনজারভেটিভ পলিসিতে বলা হয় যে একটা কোম্পানি তাদের কাছে বেশি টাকা রাখে। এগ্রেসিভ পলিসিতে বলা হয় যে তারা হচ্ছে কি অনেক কম লিকুইডিটি মেনটেন করে, আর মডারেট পলিসিতে বলা হয় যে তারা একটা মিডল পয়েন্ট পর্যন্ত লিকুইডিটি মেনটেন করে, যেটা হচ্ছে সবচেয়ে বেস্ট। দেন তোমাকে যদি বলা হয় যেটা জানো সবচেয়ে বেশি, যে কোস্ট ট্রেড অফ নিয়ে কোনো কোয়েশ্চেন আসে, সো তখন আমরা কি বলবো। সো কোস্ট ট্রেড অফ আমাকে এই গ্রাফটা আসলে আমাকে কি বলতেছে সেটা আগে আমরা দেখি। কস্ট ট্রেড অফ গ্রাফটা আমাদেরকে বলতেছে যে it shows how much it costs a company to keep different levels of current asset like cash, inventory, receivables. The goal is to find the best amount of current asset that keeps cost low. সো আমি যদি জানতে চাই যে আমার যে কারেন্ট অ্যাসেটগুলো, সেটা ক্যাশ হইতে পারে, আমার ইনভেন্টরি হইতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল হইতে পারে, এই জিনিসগুলোর তো একটা লেভেল আছে। ক্যাশ আমি রাখলাম 2 কোটি, ইনভেন্টরি রাখলাম 5 কোটি, রিসিভেবল রাখলাম 10 কোটি। সো কোন লেভেলে রাখলে আমার জন্য সব দিক থেকে বেস্ট হবে, সো এইটা আমরা বের করব। সো এইখানে আমার 3 ধরনের কস্ট আছে, একটা হচ্ছে কস্ট অফ লিকুইডিটি, আর একটা হচ্ছে কস্ট অফ ইলিকুইডিটি মানে আমার কাছে টাকা নাই, আর একটা হচ্ছে টোটাল কস্ট কার্ভ। সো কস্ট অফ লিকুইডিটি 1 নাম্বার কার্ভ, যেটা উপরের দিকে উঠে গেছে, মিডলের যে গ্রাফটা আছে উপরের দিকে উঠে গেছে, যে অ্যারো চিহ্নতে দেখাচ্ছে কস্ট অফ লিকুইডিটি। এই গ্রাফটা আমাকে বলতেছে যে আমি যদি টাকা বেশি ধরে রাখি তাহলে আমার কি হবে, আমার কস্ট বেড়ে যাবে। কারণ টাকা বেশি ধরে রাখলে আমার ওই যে আমার উপরে যে ডিসঅ্যাডভান্টেজগুলো পড়ে আসছি ওইগুলার কারণে আমার ওই কস্টগুলো বেড়ে যাবে। দেন বলতেছে যে দিস কস্ট গো ডাউন অ্যাজ ইউ ইনক্রিজ কারেন্ট অ্যাসেট, মোর সেফটি, লেস সারপ্রাইজ কস্ট। সো আমারটা যদি কমে যাবে যদি আমার অন্যান্য কারেন্ট অ্যাসেটগুলো যদি আমি ব্যালেন্স লেভেলে নিয়ে আসতে পারি। ওকে, আচ্ছা এই থার্ড প্যারাটা বাদ যাবে, ঠিক আছে, এই থার্ড কি পয়েন্টটা বাদ যাবে। আর সেকেন্ড হচ্ছে কস্ট অফ ইলিকুইডিটি। সো এটা বলা হচ্ছে যে আমার যদি যে লেভেল অফ কারেন্ট অ্যাসেট যদি নিচের দিকে নেমে আসে তাহলে কিন্তু আমার কস্টও কমে যাবে, কারণ আমার কাছে টাকাই নাই। টাকা না থাকলে আমি যদি কাজই না করতে পারি তাহলে আমার আর লসই হবে, কি বিক্রি করতে না পারলাম, ফিক্সড অ্যাসেটটাই আমার লস, ভ্যারিয়েবল কস্ট তো আর আমার নাই। এই যে বলতেছে এক্সাম্পল যে মিসিং পেমেন্টস অর লুজিং সেলস ডিউ টু নো ইনভেন্টরি।
সো এইটা কখন বেড়ে যাবে, এই খরচটা কখন বাড়বে? খরচটা বেড়ে যাবে যদি আমার এই ইলিকুইডিটির যে খরচ, অপরচুনিটি কস্ট, এটা বেড়ে যাবে যদি আমার কারেন্ট অ্যাসেট খুবই লো থাকে, মানে আমার কাছে টাকাই নেই। টাকা না থাকলে আমি আমার ইনভেন্টরি পাইতেছি না, আমি আমার মাল সাপ্লাই দিতে পারতেছি না। তো এই রিলেটেড খরচ। আর টোটাল কস্ট কার্ভ যেটা, সেটা আমাদেরকে বলতেছে যে শেপ লাইক এ ইউ, এটা বুঝাইতেছে যে দ্য লোয়েস্ট টোটাল কস্ট হ্যাপেন্স অ্যাস এ বেস স্পট কল দ্য অপটিমাম লেভেল অফ কারেন্ট অ্যাসেট। সো এগুলা যেই পয়েন্টে ছেদ করবে, কস্ট অফ লিকুইডিটি অ্যান্ড কস্ট অফ ইলিকুইডিটি, এই দুইটা পয়েন্ট ছেদ করে উপরের দিকে চলে গেলে আমরা যে কার্ভটা তৈরি করতে পারবো, ইউ কার্ভ, সেইটাকে আমরা বলতেছি যে আমাদের কস্ট ট্রেড অফ, ওই জায়গায় আমাদেরকে রিচ করতে হবে। তো দেন যদি আমাদেরকে বলে যে আমরা আমাদের কারেন্ট অ্যাসেট কীভাবে হচ্ছে গিয়ে ফাইন্যান্স করতে পারি, তো আমাদের এখানে নর্মাল তিনটে অ্যাপ্রোচ আছে। ফার্স্ট অ্যাপ্রোচে বলা হচ্ছে যে ম্যাচিং অ্যাপ্রোচ। ম্যাচিং অ্যাপ্রোচে বলা হয় যে কোম্পানি ম্যাচেস দ্য লাইফ অফ দ্য অ্যাসেট উইথ দ্য সোর্স অফ ফাইন্যান্সিং। সো শর্ট, যদি আমার অ্যাসেটের মেয়াদ যদি শর্ট টার্ম হয়, লাইক তেল, তো তেলের জন্য আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং করব, যেখানে হচ্ছে গিয়ে আমার কস্ট আর রিস্ক একটা ব্যালেন্স লেভেলে থাকবে। কনজারভেটিভ অ্যাপ্রোচ, যেটা আমরা একটু আগে পড়ে আসলাম, কনজারভেটিভ অ্যাপ্রোচে হইতেছে যখন আমার লং টার্ম ফাইন্যান্সিংয়ের দরকার হয়, যদিও এটা ওয়ার্কিং ক্যাপিটাল শর্ট টার্ম, কিন্তু আমাদের একটা লং টার্ম ফাইন্যান্স মানে কন্টিনিউয়াসলি টাকা আসার দরকার, তখন আমরা এই কনজারভেটিভ অ্যাপ্রোচ নিতে পারি। দেন হচ্ছে এগ্রেসিভ অ্যাপ্রোচ, যখন হচ্ছে গিয়ে এটা শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের উপরেই ডিপেন্ডেন্ট থাকে, যদিও আমার লং টার্ম অ্যাসেট দরকার, কিন্তু দেখা যাচ্ছে যে আমার এখন 1,000 কোটি টাকা দরকার। তো আমি এটা কী করতে পারতাম, 20 বছরের জন্য আমি এটা নিতে পারতাম 1,000 কোটি টাকার লোন, অথবা 3 মাসের জন্য আমি নিলাম 1,000 কোটি টাকা, যে 3 মাস পরে রিপে করে দেবো। সো এটা কি, আমি জানি না কীভাবে রিপে করবো, কিন্তু আমার জিদ উঠছে আমি করবো। সো এটা কি একটা এগ্রেসিভ মেন্টালিটি। সো এই জন্য এটাকে আমরা একটা এগ্রেসিভ অ্যাপ্রোচ বলি। দেন কনজারভেটিভে আমরা বলতেছি দ্য কোম্পানি ইউজ মোর লং টার্ম ফাইন্যান্সিং ইভেন ফর পার্ট অফ ইটস শর্ট টার্ম অ্যাসেট। সেম একই উপরে যে জিনিসগুলো পড়ে আসলাম। ওকে, দেন হচ্ছে আমাদের চ্যাপ্টার 4, ইজ ইট ওর্থ ওয়াইল টু মেক এ শর্ট টার্ম ইনভেস্টমেন্ট। সো কখনো কখনো এটা ভালো, ওর্থ ইট, কখনো কখনো এটা ওর্থ ইট না। তো কখন কখন অর্থিট আর কখন কখন অর্থিট না, এটার জন্য আমরা 4টা মডেল পড়ি, যে 4টা হচ্ছে বাউমল মডেল, বেরানক মডেল, মিলারোর মডেল অ্যান্ড স্টোন মডেল। এই 4টা মডেল থেকে একটা বা দুইটা বা 4টাই স্যার দিয়ে দিবে। তো আমরা এখন ডিরেক্টলি এখন এই মডেলে চলে যাব। তো প্রথমটা হচ্ছে গিয়ে বাউমল মডেল। তো বাউমল মডেল আমাকে কি বোঝায়, যে একটা কোম্পানি ক্যাশ রিসিভ করে একবারে, লাইক যখন বাড়ি এলাকায় টাকা দেওয়া হয়, এই উপরের কার্ভটা, এই যে ওয়াই কার্ভটা পুরোপুরি একদম খারাপভাবে উপরে উঠে গেছে, বাড়িওয়ালা একবারে তোমাদের কাছ থেকে 20,000 টাকা পাইলো। দেন সেই 20,000 টাকা কি একবারে খরচ করে না, সে টাকাটা বাড়ি করে একটু 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 করে খরচ করে, মাস শেষে তোমার টিউশনে গেলো, তুমি টিউশনের টাকা 3,000 টাকা একবারে পাইলা, তুমি তো একবার 3,000 টাকা খরচ করো না, একটু 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 খরচ করতে করতে পুরো টাইমের শেষে গিয়ে তোমার পুরো টাকাটা শেষ হয়ে যায়। এইটা হচ্ছে গিয়ে তোমার বাউমল মডেলে এই জিনিসটা বলা হয়, যে তুমি দেন আস্তে আস্তে টাকাটা খরচ করো, আর তোমার যদি এই টাকা বেঁচে যাওয়ার পরে যদি তোমার যদি কোনো টাকা বেঁচে থাকে, 3,000 টাকা তুমি 2,000 খরচ করলা, বাকি 1,000 টাকা মাস শেষে বেঁচে আছে, আমরা কি করি 1,000 টাকা রেখে দিই নিজের কাছে, বাট বাইরের মানুষরা যারা হচ্ছে 1,000 টাকা ইনভেস্ট করে। তো এখন হচ্ছে কি আমাদের এটা ইনভেস্টমেন্টটা তখন যাবে। এখন প্রবলেমটা কই, প্রবলেমটা হইতেছে যে যত বেশি ট্রানজ্যাকশন হবে তত বেশি খরচ বাড়তে থাকবে। ধরো তুমি 1,000 টাকা বিকাশে রাখলা, 1,000 টাকা বিকাশে রাখলা যে তুমি এটা তুমি ইউজ করবা, কিন্তু তুমি যত ট্রানজ্যাকশন করবা, যে তুমি যত টাকা রাখবা আবার টাকা উইথড্র করবা, তখন তোমার 20 টাকা করে দিতে হচ্ছে না বেশি। তো এটা তোমার যে ইন্টারেস্ট, বিকাশেও এখন ডিপিএস রাখা যায়, এটা তোমার যে ইন্টারেস্ট ইনকাম সেটাকে কিন্তু এফেক্টেড করতেছে। সো আমাদেরকে একটা ব্যালেন্স জায়গায় যাইতে হবে, যেখানে আমাদের জন্য সবচাইতে বেস্ট ওয়েতে আমরা রিচ করতে পারবো।
এখন আমাদের বলতেছি প্যানেল এ, গ্রাফ এতে এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট নাই। এখানে আমরা বুঝতেছি আমরা 3,000 টাকা একবারে পাইলাম, দেন আমরা বাড়ি টাকাটা খরচ করলাম। দেন হচ্ছে কি আমাদের টু ট্রানজ্যাকশন হিস্টোরি। সো তুমি 3,000 টাকা পাইলাই, 3,000 টাকাকে তুমি দুইটা ভাগে ভাগ করলা, 1,500 সো 1,500 টাকা তুমি কি করলা, প্রথমে তুমি 1,500 টাকা খরচ করলা, খরচ করে তুমি মাসের 15 তারিখ পর্যন্ত গেলা, 15 তারিখে আবার তুমি 1,500 টাকা বের করে আবার মাসের শেষ পর্যন্ত গেলা। এখন এইভাবে যাওয়ার ফলে আমাদের কি হইতেছে, যাওয়ার ফলে তোমার কাছে দুইটা টাইম পিরিয়ড তৈরি হইতেছে এক মাসের মধ্যে, যে তোমার কাছে দুইটা টাইম পিরিয়ডে এখন টাকা আছে, যে 1,500 টাকা মনে করো 15 তারিখে তুমি নিজেকেই নিজে 1,500 টাকা দিলা, আবার মাসের 1 তারিখে তুমি 3,000 টাকা থেকে 1,500 টাকা নিজেকে দিলা। লাইক তুমি 3,000 টাকা বেতন পাই আমাকে দিলা, আমি মাসের 1 তারিখে তোমাকে 1,500 টাকা দিলাম ওইখান থেকে, আবার 16 তারিখে আমি তোমাকে আবার 1,500 টাকা দিলাম। তখন তোমার মাথায় থাকবে কি, যে আমি এই 15 দিনের মধ্যে 1,500 টাকা কীভাবে অপটিমালি ইউজ করবো, যেহেতু কম টাকা তুমি তখন একটা টাইট বাজেটে থাকতে পারবে। সো টু ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি। এখন আমি এটাকে ইনভেস্টমেন্টে কেমনে নিয়ে যাব, এইটাকে এখন আমরা যেটা করব, যে 1,500 টাকা যখন তুমি 15 দিনের জন্য আমাকে 2টা টাকা দিছো, 2টা টাকা কীভাবে দিছো, যে প্রথমে আমি তোমাকে 1,500 টাকা দিছি, 1,500 টাকা দেওয়ার পর আমার কাছে 1,500 টাকা আছে। এই 1,500 টাকাটা তোমার যেহেতু কোনো মাস শেষে কোনো খরচ করতে হবে, তোমার কাছে 3,000 টাকাই আছে। তো এই 1,500 টাকা আমি কি করব, এই 1,500 টাকা তোমাকে তো আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে আরও 1,500 টাকা। এই 1,500 টাকা আমি কোনো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করবো। এক মাসে হয়তো আমাকে তারা 10% ইন্টারেস্ট দিল, 15 দিনের জন্য হয়তো আমাকে তারা 10% ইন্টারেস্ট রেট দিল। তাহলে আমি যদি 1,500 এক মাসে যদি আমাকে 10% বা 1%ও যদি দেয়, 1% মানে আমার কত, আমাকে 15 টাকা দিচ্ছে। তার মানে এক মাসে তোমাকে এক মাসে ওই 15 দিন পরে আমি তোমাকে দিতে পারতেছি 1,575 টাকা, তাই না? 75, 750, না 75 টাকা না, 7.5 টাকা তোমাকে আমি দিতে পারতেছি। না 750 টাকা না, না না 750 টাকা, 750 টাকা কীভাবে দিতে পারতেছি দেখো, জিনিসটা আবার তোমাকে বুঝাই। 3,000 টাকা প্যানেল ফিতে 3,000 টাকা তোমার কাছে আছে, 1,500 টাকা তুমি 1 তারিখ থেকে 15 তারিখ খরচ করার জন্য দিলা, 1,500 টাকা তুমি বিকাশের ডিপোজিট স্কিমে রাখলা। সো বিকাশ তোমাকে এই 15 দিন পরে মানে 16 তারিখে যখন তুমি টাকা তুলতে চাবা, এই যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত তুমি যে টাকাটা রাখছো, এই যে টাকাটা তারা 15 দিনে কত ইন্টারেস্ট খরচ মানে কত ইনভেস্ট করছে, এই 15 দিন পরে হয়তো তোমাকে তারা 15,020 টাকা দিবে বা 30 টাকা দিবে, সরি 1,520 বা 1,530 টাকা দিবে বা 50 টাকা দিবে। এই 50 টাকাই হচ্ছে তোমার লাভ। আগে যেখানে তোমার পুরো টাকাটাই খরচ হয়ে যাইতেছিল 3,000 থেকে 3,000ই, কিন্তু এখন তোমার কাছে 50 টাকা বা 100 টাকা থাকতেছে, যেটা তোমার ইন্টারেস্ট ইনকাম। সো আমরা যদি এই গ্রাফটা শুধুমাত্র এইটুক পয়েন্ট রাখি, এইটুক পয়েন্ট যদি রাখি, আর আমরা যদি এই যে নিচের দিকে নেমে আসি এই অ্যারোটা যদি বাদ দিয়ে দেই, বাদ দিয়ে যদি উপরের দিকে আরেকটা লাইন টেনে দেই, তাহলে কিন্তু আমরা এরকম একটা বক্সি ডিজাইন পাইতেছি। দেখো সোজাসুজি যদি আমরা এই মানে এরকম এন থাকবে, কিন্তু এই নিচের দিকে নেমের লাইনটা কেটে দিয়ে উপরে আরেকটা ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইন লাগাই দিই, তাহলে আমাদের নিচের বক্সটা বুঝাই দিবে যে এইটা হচ্ছে আমার সবচেয়ে অপটিমাল স্ট্র্যাটেজি। যে আমার এইখানে নিচেরটুকু আমি ইনভেস্ট আমার খরচ, আর উপরের টুকু হইতেছে আমার ফাঁকা পড়েছে, তো আমি উপরের ওই অপরচুনিটিটুকুও কাজে লাগাইতেছি। এইটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এটা আমাকে বোঝাচ্ছে বাউমল মডেল, যে আমার ওয়ার্কিং ক্যাপিটালকে এরকম শর্ট স্প্যানসে ভাগ করে নেওয়া উচিত। চাইলে এখানে ম্যাথ আছে, ম্যাথগুলো দেখলে তোমার তো না বুঝতে আরও ক্লিয়ার হবে, না হলে আমাকে বলতে পারো আবার। ওকে, দেন আমরা যেটা শিখবো, এটা আবার কি শিখবো, cost and revenue versus number of transactions for the Baumol model। আচ্ছা, যদি 3 ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি বলে, সো প্যানেল এ
প্যানেল এতে আমার কোনো ট্রানজ্যাকশন, কোনো স্ট্র্যাটেজি নাই। মাসে 3টা টিউশন, তোমাকে 3বার টাকা দিছে। ফার্ম রিসিভ ফুল ইনফ্লো। প্রথম দিকে তারা পেয়ে গেছে 2.5 লক্ষ টাকা। পুরা টাকাটাই তারা এখানে, যে আমাদের যে তোমাকে বললাম না 2টা অ্যাকাউন্ট, যে 1500 টাকা প্রথম মাসের 15 দিন তুমি খরচ করলা সেটা হচ্ছে তোমার ক্যাশ অ্যাকাউন্ট, আর বাকি 1500 টাকা তুমি যে বিকাশের ডিপিএস স্কিমে ইনভেস্ট করলা সেটাকে আমরা বলি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। সো এইখানে আমরা ক্যাশ অ্যাকাউন্ট, তোমার যে প্রথমে অ্যাকাউন্টে তুমি 2.5 লক্ষ টাকা ক্যাশ অ্যাকাউন্টে পাইলা। সো প্রথমে তুমি পুরাটাই ক্যাশ অ্যাকাউন্টে রাখলা, দেন তোমার ক্যাশটা তুমি বারে বারে ইউজ করলা। 1500, এই ধরো 2.5 লক্ষ টাকা 3 ভাগের মাসে তুমি ইউজ করলা। এটাই বুঝাইতেছে, কোনো স্ট্র্যাটেজি ম্যাটেজি কিছু নাই। প্যানেল বিতে আমাকে বোঝানো হচ্ছে যে 2 ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি। তো 2 ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি কী হইতেছে, তোমার 2.5 লক্ষ টাকাকে তুমি 2টা ভাগে ভাগ করবে, 1,25,000, 1,25,000। 1,25,000 তোমার ক্যাশ অ্যাকাউন্টে থাকবে, আর বাকি 1,25,000 টাকা তোমার ইনভেস্ট হবে। সো ওই 1,25,000 টাকা তুমি মাসের 15 দিন খরচ করতে থাকো, আনলেস তোমার এই টাকাটা জিরো হয়ে যায়। দেন তোমার ইনভেস্টমেন্টে যে বাকি 1,25,000 টাকা ছিল সেটার সাথে তুমি যেই এই কয়দিনের ইন্টারেস্টটা যেটা পাবা সেটা যদি উইথড্র করো, তাহলে তোমার কাছে হয়তো 2,60,000, সরি 1,30,000 টাকা পাবা। তাহলে তোমার যে 2.5 লক্ষ টাকা ছিল সেটা এখন হয়ে গেল কিন্তু মাস শেষে 2,55,000 টাকা, কারণ তুমি বাকি 1,25,000 টাকা 15 দিনের জন্য ইনভেস্ট করছো। দেন প্যানেল ফিতে আমাকে এইটা লাস্টের এই গ্রাফে আমাকে বলতেছে যে 2 ট্রানজ্যাকশন স্ট্র্যাটেজি বা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। সো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট মানে বিকাশ তোমার কাছে কত টাকা পাইতেছে, হাফ টাকাটা তোমার ইনকামের, লাইক 1,25,000 টাকা। সো ওই ওই অ্যাকাউন্টেই সে থাকবে এই 15 দিন, ততদিন না তোমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে। দেন তোমার এই পুরা ইন্টারেস্ট সহ পুরা টাকাটা উইথড্র করে ফেলা হইতেছে, যার কারণে তোমার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে যদি তুমি ইন্টারেস্ট প্লাস তোমার অরিজিনাল টাকা সব উত্তোলন করে নিচ্ছ, তাহলে তোমার পুরা টাকাটা আবার কিন্তু জিরো হয়ে যাইতেছে। সো এইটাই এখানে আমার এই গ্রাফ দিয়ে বোঝানো হইতেছে। এগুলার এখানে n-1 2ny এগুলো কোনো এক্সপ্লেনেশন দিতে হবে না, মুখস্থ দিয়ে আমরা এইভাবে আর কি লিখে দেব। দেন আমাদেরটা হচ্ছে গিয়ে সেকেন্ড একটা মডেল, যেটার নাম হচ্ছে গিয়ে বেরানেক মডেল। আচ্ছা ওয়েট, বেরানেক মডেল। সো বেরানেক মডেল আমাদেরকে কি বলতেছে, এটাকে বলা হচ্ছে বাউমল মডেলের একদম অপোজিট, সেম জিনিস কিন্তু অপোজিট। সো বাউমল মডেল আমাদেরকে কি বলছিল, যে আমাদের টাকাটা একবারে আসে, লাইক তোমার টিউশনের টাকা, আর আউটফ্লোটা আমার বারে 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 হইতে থাকে। আর বার্নেক মডেলে আমাকে বলা হইতেছে যে আমার টোটাল আউটফ্লোটা একবারে হয়ে যায়, কিন্তু ইনফ্লোটা আমার হচ্ছে গিয়ে বিভিন্নভাবে আসে। সো আউটফ্লো এটা কীরকম, লাইক ধরো দোকানদাররা তারা বিভিন্ন সময় তারা সেল করে, বিভিন্ন সময় তাদের ক্যাশ ইনফ্লো হয়, কিন্তু মাস শেষে যখন বাড়ি ভাড়া দিতে হয় তখন তাদের একবারে তাদের ইনকামের অনেক বড় একটা চাঙ্ক চলে যেতেছে না, লাইক 30,000 টাকা বা 20,000 টাকা। সো এদের জন্য আবার হচ্ছে গিয়ে বেরানেক মডেলটা স্টেডি, মানে অ্যাপ্রোপ্রিয়েট। সো প্রথমটায় আমরা দেখতেছি যে আমাদের কোনো কিছুই মানে নাই, কোনো স্ট্র্যাটেজি নাই। সেকেন্ড প্যানেলে আমি জানি আমার এই মাসে 60,000টা 15 তারিখ পর্যন্ত আমি পাইছি, সেল করছি ধরো 50,000 টাকা। সো এই 50,000 টাকাকে আমি ইনভেস্ট করে দিব, আর বাকি যেই না প্রথম 15 যে সেই প্রথম আচ্ছা দাঁড়াও, এই জিনিসটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করবো, এই জিনিসটাকে আমরা এক্সপ্লেন করবো এইভাবে যে আমার প্রথম 15 দিনে যে টাকাটা আসবে সেই টাকাটা আমি আমার বাসায় যে বাজার টাজার লাগে সেগুলোর জন্য আমি খরচ করলাম। দেন মাসের 16 তারিখ থেকে আর হচ্ছে 50,000 টাকা আসছে, ওখান থেকে মনে করো 20,000 টাকা খরচ দিতে 30,000 টাকা আছে, আর বাকি থাকলো বাকি 15 দিনে আমি আরও 50,000 টাকা ইনকাম করলাম। সো ওই 15 দিন পর আমি 50,000 টাকা আমি আবার ইনভেস্ট করলাম, তাহলে আমার আগের দিনের টাকাগুলো দিয়ে আমি পুরাটা মাস চললাম, আর এই ইনভেস্টমেন্ট টাকাটা আবার 15 দিন পরে যেই টাকাটা পাবো সেই টাকাটা আমি ইনভেস্ট
ওই যে রিটার্নটা পাবো সেই রিটার্ন দিয়ে আমার কাছে 20 টাকা হয়ে যাবে। আরেকবার সিম্পলিফাই করি, তোমার বাড়ির দোকানদার 1 মাসে 1 লাখ টাকা ইনকাম করে, প্রথম 15 দিনে 50,000, বাকি 15 দিনে 50,000। সো প্রথম 15 দিনের 50,000 টাকা সে কিছু টাকা তার অপারেশনসের জন্য, মানে বাসার খাবার দাবার কেনার জন্য রেখে বাকি টাকাটা সে ইনভেস্টমেন্ট করে দিল। সো 15 দিনে যে ইনভেস্টমেন্টের টাকাটা আছে সেটা আরও 15 দিন পরে তাকে যে টাকাটা দিবে অনেক বড় একটা অ্যামাউন্ট জেনারেট হবে ইন্টারেস্ট রেটে। লাইক 1 লাখে হয়তো সে 1,10,000 টাকা পাবে বা 1,01,000 টাকা পাবে। এটাই হচ্ছে কি আমাদের এই ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, যে এই টাইম পরে আবার আগের মতো এরকম করে আমাদের এই অ্যারোটা সরাই দিয়ে উপরে একটা লাইন এঁকে দিব, তাহলে আমাদের এই সোজাসুজি এরকম একটা হয়ে যাবে যে আমি আমার টোটাল টাকাটাকে, ওয়ার্কিং ক্যাপিটালটাকে এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছি। ওকে, দেন বলা হচ্ছে মিলার ওর এক্সাম্পল। সো মিলার ওর এক্সাম্পলটা যেটা বলা হইতেছে সেইটা হচ্ছে, আমার একটা ব্যাংক আছে, সেই ব্যাংক বা আমার একটা প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে আমাকে অলওয়েজ 1,75,000 টাকা ক্যাশ রাখতে হবে। সো কোনো কারণে যদি আপার ক্যাশ লিমিট 3,25,000 টাকা পর্যন্ত যদি আমার কাছে থাকে, আমি ইনভেস্ট করব না। কিন্তু যদি 3,25,000 টাকা যদি হয়ে যায়, উপরে যদি চলে যায়, তাহলে আচ্ছা, এটা আমার গ্রাফটা এইভাবে আসি। প্রথমে দেখতেছি আমার 1,75,000 টাকা দরকার। তো প্রথম দিকে আমার 1,75,000 টাকা আসলো। এটা যখন 1 লক্ষ টাকা আমার লোয়ার ক্যাশ লিমিট, যখনই 1 লক্ষ টাকার নিচে নেমে গেল, তখনই আমাকে ধার দেনা করে টোরে বা যেভাবেই হোক ওই 1,75,000 আবার যাইতে হয়েছে। ওই যে দেখো স্ট্রেট লাইনটা 1,75,000 গিয়ে হিট করছে। আমার যখনই 1 লাখের নিচে নেমে যাবে, তখনই আমাকে ক্যাশ যেভাবেই হোক ইনফ্লো করে বা ধার নিয়ে হোক বা যেভাবেই হোক 1,75,000 যাইতে হবে। সো 1,75,000 যাওয়ার পরে আমার বিজনেস চলতেছে, আমার টাকা বাড়তিছে কমতিছে, বেড়ে 3,25,000 পর্যন্ত যখন গেছে তখনও কিছু হয় নাই। কিন্তু যখনই 3,25,000 উপরে চলে গেছে লাইনটা, তখনই আমার যে বাকি টাকাটা আছে, এই বাকি টাকাটা হচ্ছে 1.5 লাখ টাকা। এই বাকি 1.5 লক্ষ টাকা আমি ইনভেস্টমেন্ট করে দিব। ইনভেস্টমেন্ট করে আমি আবার আমার ক্যাশ লিমিট 1,75,000 চলে আসবো। এই জন্য এই বাকি টাকা ইনভেস্টমেন্ট করে দেওয়ার জন্য আমার কাছে 1.5 লক্ষ টাকা চলে যাওয়ার কারণে আমি আবার এই যে স্ট্রেট লাইনে আবার এই যে 1,75,000 চলে আসছি। এটাই হইতেছে আমার মিলার ওর মডেল। দেন এইটা হচ্ছে আমার স্টোন মডেল। স্টোন মডেলটা আমার কি বলতেছে, স্টোর মডেলও কাইন্ড অফ সেম আমাদের মিলার ওর মডেলের মতো। সো এইটা আমাদেরকে বুঝাইতেছে যে আমার আপার লিমিটের 2টা লেভেল আছে, আপার লিমিট 1 and 2, লোয়ার লিমিটের 2টা লেভেল আছে 1 and 2। তাহলে স্টোন মডেলটা আমার অ্যাপ্লাই হইতেছে এইভাবে, ঠিক সেম আগের গ্রাফের মতোই। তাহলে আমরা দেখি আমাদেরকে কি বলতেছে। তো আমাদের যে লোয়ার ক্যাশ লিমিট 1 যখন পর্যন্ত আমরা গেছি, তখন আমরা অ্যালার্ট হয়ে যাব। কিন্তু যখনই আমাদের 2 পর্যন্ত যখনই রিচ করবে, লোয়ার ক্যাশ লিমিট 2 যখন 1 লাখে যখনই রিচ করবে, তখনই সাথে সাথে আমাদেরকে 1,75,000 একটা অ্যালার্ট দিতে হবে যে আমাদের টাকা পয়সার অভাব, আমাদেরকে সেটা 1,75,000 যাইতে হবে। দেন সেম গোস ফর আপার ক্যাশ লিমিট 1 and 2, 1 পর্যন্ত গেলে আমরা কিছু বলবো না, 2তে রিচ করলেই তখন আমাদেরকে ওই জিনিসটা এসে আবার হচ্ছে রিটার্ন পয়েন্ট যে 1,75,000 সেখানে ব্যাক করতে হবে। So this one is not showing actual daily cash balance
আমাকে বুঝাইতেছে এই অ্যামাউন্টগুলো দিয়ে 3-5, সো এটা আমাকে কি বুঝাইতেছে? সো দ্য ফার্ম লেটস ক্যাশ মুভ ফ্রিলি অ্যাজ লং অ্যাজ ইটস বিটুইন দ্য আউটার লিমিট। সো আমার যে ক্যাশের টাকাটা আছে, যে লোয়ার লিমিট 1-2 যেটা 1 লক্ষ, আর হাপার লিমিট 2 যেটা 3,25,000, 1 লক্ষ থেকে 3,25,000-এর মধ্যে যত ওঠানামা করুক আমার কোনো সমস্যা নাই। কিন্তু যেই লেভেলেই আমার 1 লক্ষ বা 3,25,000, 1 লক্ষ নিচে নেমে যাবে বা 3,25,000-এর বেশি হয়ে যাবে, তখনই আমাদের ম্যানেজমেন্টকে দেখতে হবে, ফরকাস্ট চেক করতে হবে যে আমরা ফরকাস্ট করছিলাম যে আমাদের ক্যাশ ইনফ্লো এরকম হবে, সেটা হচ্ছে কি না প্রপারলি। যদি ওইটার বাইরে চলে যায়, আমরা তো ফরকাস্টিং করি না। ফরকাস্টিংয়ে যখন আমরা শিখছিলাম, যখন আমাদের আপার লিমিট থাকে, লোয়ার লিমিট থাকে, তো যখনই আমাদের আপার লিমিটের হাইয়েস্ট ভ্যালু ধরো 3,25,000 ক্রস হয়ে যায় বা লোয়ার লিমিটের লোয়েস্ট ভ্যালু 1 লক্ষ ক্রস হয়ে যাবে, তখনই আমরা ফরকাস্টিংয়ে আবার এসপিএসএসে যাব, যে আমরা যে অ্যারিমা মডেলটা ইমপ্লাই করছি বা আমরা যে এক্সপোনেনশিয়ালটা অ্যাপ্লাই করছি, সেই জিনিসটাতে কোনো মডেলে আমাদের ভুল আছে কি না, বা আমরা যে অনেকগুলো যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস দিছিলাম সেগুলো সিগনিফিক্যান্স কমে যাইতেছে কিনা। মনে আছে না এসপিএসএসে শিখছিলাম যে আমরা, সো যখনই আমরা এরকম মডেলে কোনো একটা ভুল টুল কোনো কিছু পাবো, তখনই আমাদেরকে ওই মডেলটা অ্যাডজাস্ট করতে হবে যাতে আমরা অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট পাই। সো এইখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা ডিসিশনে আসতে পারি যে আমাদের ফিউচারে অ্যাপ্রোপ্রিয়েটলি যাতে আমরা ফরকাস্ট করতে পারি এবং সেই অনুযায়ী যাতে আমাদের বিজনেসটা ওইভাবে অপারেট করতে পারি। তো এটা হচ্ছে পুরোপুরি ফরকাস্টিংয়ের উপরে স্টোন মডেলটা বেসিস করে। মিলার ওর আর স্টোনের মধ্যে এটাই পার্থক্য যে মিলার ওর হইতেছে গিয়ে আমাদের যখনই হয়ে যায় তখন আমরা ইনভেস্টমেন্ট করি, আর স্টোন মডেলেরটা আমরা ফরকাস্ট চেক করি। আমাদের এসপিএসএস আমরা চেক করবো যে আমাদের ওই অ্যারিমা বা এক্সপোনেনশিয়াল স্মুদিং অ্যাভারেজে কোনো প্রবলেম আছে কি না। ওকে, ট্রেড ক্রেডিট কি? ট্রেড ক্রেডিট হচ্ছে কি আমরা যখন বাকিতে ক্রয় বিক্রয় করি ওটাকে আমাদের ট্রেড ক্রেডিট বলে। ওকে, দেন হচ্ছে ক্রেডিট সেল হ্যাজ 3 ফিচার, দরকার নাই। এ ফার্ম মে ফলো ক্রেডিট পলিসিস। আচ্ছা, একটা ফার্মের 2টা হচ্ছে গিয়ে ক্রেডিট পলিসি থাকে, একটা হচ্ছে লেনিনেন্ট ক্রেডিট পলিসি আর একটা হচ্ছে স্ট্রিংয়েন্ট ক্রেডিট পলিসি। সো লেনিনেন্ট ক্রেডিট পলিসি মানে হচ্ছে আমার ক্রেডিটে অনেক ইজি টার্ম থাকবে, কোনো প্যাচপুচ নাই, লম্বা সময়ের জন্য, আর এটা সব ধরনের কাস্টমারের জন্য অ্যাপ্লাইড। আর স্ট্রিংয়েন্ট ক্রেডিট পলিসি হইতেছে কি আমার এখানে ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রং থাকবে, শুধুমাত্র যারা ওর্দি কাস্টমার তাদেরকে আমরা প্রোভাইড করব। ক্রেডিট স্ট্যান্ডার্ড আমাদেরকে বোঝানো হয় যে আমাদের যে কাস্টমার তার ক্রেডিট নেওয়ার যোগ্যতা আছে কি নাই। ক্রেডিট টার্মসে হচ্ছে গিয়ে আমাদের কী কী কন্ডিশনস আছে, যে কত সময়ের জন্য হবে, ইন্টারেস্ট রেট কত হবে, এগুলা। কালেকশন ইফোর্ট মানে হতেছে গিয়ে আমরা কীভাবে এই ইন্টারেস্টের টাকাগুলো কালেক্ট করব। আর রিসিভেবল দরকার নেই, ওয়াই কোম্পানিজ গ্র্যান্ট ক্রেডিট। আচ্ছা, কোম্পানি কেন হচ্ছে গিয়ে ক্রেডিট দেয় বা ধার দেয়? ফার্স্ট অফ অল হচ্ছে কম্পিটিশন। সো যেই ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কম্পিটিশন থাকে সেইখানে যে ইএমআই লাইক মোবাইল কোম্পানিগুলো তারা যদি ইএমআইতে সেল করে তখন, বা ফ্রিজগুলো টিভিগুলো, তখন কাস্টমার অ্যাট্রাক্টেড হয় যে যাই আমরা এখন ইএমআইতে কিনি। দেন হচ্ছে কোম্পানিজ বার্গেনিং পাওয়ার বলে, যে আমার কোম্পানি একটা স্ট্রং প্রোডাক্ট আছে, আমার মনোপলিস্টিক পজিশন আছে, যেটা ধরলাম আমরা ওয়ালটনের ফ্রিজ বা ওয়ালটনের এসি ব্র্যান্ড ইমেজ আছে, লার্জ সাইজ আছে, এই অবস্থায় হচ্ছে গিয়ে আমরা একটা ইএমআই দিতেই পারি, যেহেতু আমি অনেক স্ট্রং পজিশনে আছি কাস্টমারের মনে আরও জায়গা করে নেওয়ার জন্য। বায়ার্স রিকোয়ারমেন্ট, লাইক আমার যে ইন্ডাস্ট্রিটা সেটা একটা গরিব মানুষরা ফ্রিজ একবার কিনতে পারে না, তাদের জন্য ওই রিকোয়ারমেন্টের জন্য আমাদের দিতে হয়। আমার যারা টার্গেট কাস্টমার তারা যদি গরিব হয় তাদের জন্য আমাদেরকে ইএমআই দিতে হবে। যদি ডিলারকে যদি বলতেই হয়, ডিলার যদি চায় আমাদেরকে ইএমআই দিতে হবে, তখন তাদেরকেও দিতে হবে। মার্কেটিং হিসাবে ইউজ করতে পারি, এটা একটা ইন্ডাস্ট্রি প্র্যাকটিস হতে পারে, যেটা মোবাইল ইন্ডাস্ট্রিতে অলওয়েজ ইএমআই অ্যাভেলেবল, কারণ ওটা ওই ইন্ডাস্ট্রি প্র্যাকটিস। ট্রানজিট ডিলে, এটা দরকার নেই। ওকে, দেন আরেকটা হচ্ছে আমাদের কস্ট অফ ক্রেডিট পলিসি। আমরা আরেকটা গ্রাফ শিখবো। আরে গ্রাফই তো শেষ হয় না, 2টা। अरे ये ग्राफ का है खत्म नहीं होता बे। अच्छा, पैरा नहीं, कुछ ना कुछ कर लेंगे। ওকে, তো কস্ট অফ ক্রেডিট পলিসি গ্রাফটা আমাকে কি বুঝাইতেছে, যে আমি যে ধার দিচ্ছি ইএমআইতে দিচ্ছি,
তার কারণে আমার কি পরিমাণ খরচ হইতেছে বা হচ্ছে না, এই গ্রাফটাও দিবে। সেখানে আমাদের দুই ধরনের কস্ট আছে, একটা হচ্ছে কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আর একটা হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। তো অপরচুনিটি কস্ট আমার নিচের দিকে নেমে আসছে মানে হচ্ছে যখন আমার কোম্পানি ক্রেডিট সহজে দিবে না, ইএমআই সহজে দিবে না, তখন আমার যে আরেকজন কাস্টমারের কাছে সেল করবো সে অপরচুনিটিটা আমি হাতছাড়া হয়ে যাইতেছে, যার কারণে আমার অপরচুনিটি কস্টটা এরকম ডাউনওয়ার্ড হয়ে আসতেছে। টাইটের দিকে ওটা উপরের দিকে ছিল, কিন্তু যখনই আমরা ওই যে লুজ যেটা নিচে আছে, যখন আমরা ওই লুজ করে দিচ্ছি যে আমরা অন্যান্য মানুষদেরকেও দিব লোন, তখনই আমার অপরচুনিটি কস্ট নিচের দিকে নেমে আসছে, এই জন্য ওটা ডাউনওয়ার্ড। কোস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন বুঝাইতেছে যে ইফ দ্য কোম্পানি ইজ টু লুজ উইথ ক্রেডিট, মানে সবাইকে যদি আমি এখন ইএমআইতে প্রোডাক্ট দিয়ে দেই তাহলে অনেক মানুষ টাকা দিবে না, যার কারণে আমার ব্যাড ডেপ্ট বেড়ে যাবে। সো এটা দেখাইতেছে যে টাইটের দিকে তো আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বা ব্যাড ডেপ্ট নিচের দিকে ছিল, কিন্তু যখনই আমরা জিনিসটাকে নিচে ডান দিকে যে লুজ আছে, যখন এটা লুজের দিকে নিয়ে গেছি তখনই আমাদের এই ব্যাড ডেপ্ট উপরের দিকে উঠে গেছে। সো আমাদেরকে সবচেয়ে বেস্ট পজিশন কোনটা, যে এখানে এই দুইটা বিন্দু ছেদ করতেছে, এই এ পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেস্ট, যেই জায়গাতে আমরা হচ্ছে গিয়ে আর কি ওই পর্যন্ত আমরা কাস্টমারদেরকে দিব লোন। অপটিমাল লেভেল অফ রিসিভেবলস, তো এইখানে যে আমরা একটু আগে শিখলাম লিবারেল মানে হচ্ছে গিয়ে আমরা সবাইকে দিব, স্ট্রিংগেট মানে আমরা সবাইকে দিব না। সো আমাদের এখানে কোন জায়গায় যাওয়া উচিত, লিবারেলে যাওয়া উচিত নাকি স্ট্রিংগেন্টে যাওয়া উচিত, এটার জন্য আমাদের এই গ্রাফটা আছে। সো এই গ্রাফটা তো আমরা লেফট রাইট তো বললাম, রাইটে হচ্ছে লিবারেল আর বামে হচ্ছে আমাদের স্ট্রিংগেন্ট। দুইটা অ্যাক্সিস ভার্টিক্যাল, যেটা হচ্ছে গিয়ে আমার রিটার্ন, আমি যে খরচটা করতেছি মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেইটা আমার ভার্টিক্যাল, আর আমার ক্রেডিট পলিসি আমাকে স্ট্রিংগেট নাকি আমি লিবারেল, ওটা হচ্ছে কি আমার হরাইজন্টাল অ্যানালাইসিস। সো মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল আমাকে দেখাইতেছে যে আমি যদি আরেকটা ইএমআই দিই আরেকটা কাস্টমারকে, তাহলে আমি লিবারেল হয়ে যাইতেছি, মানে আমি সব মানুষকে দিয়ে দিচ্ছি, যার কারণে আমার গ্রাফটা ওই দিকে চলে গেছে। আর মার্জিনাল রেট অফ রিটার্ন যদি বুঝাইতেছে যে আমি আরেকজনকে যে ক্রেডিট দিচ্ছি, যার কারণে আমার রিটার্ন বেড়ে যাইতেছে, এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেড়ে যাইতেছে। সো ওই কারণে ওইটা এই দিকে চলে আসছে ডান দিকে। এখন দ্য অপটিমাম লেভেল হইতেছে গিয়ে আমার ওই জায়গাটা যেটা আমরা এই বক্সের ওখানে দেখতেই পারতেছি। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম, যদি আমরা স্ট্রিংগেন্ট যদি হই তাহলে আমার সেলস কমে যাবে, কিন্তু এটা হবে সেফ কিন্তু লেস প্রফিট। আর লিবারেল যদি হই, সেল বেশি, রিস্ক বেশি, কিন্তু আর কস্টলিও, কিন্তু আমাদের সেল বেশি, মানে আমাদের এখানে রিস্কের ব্যাপারটাই আর কি, মানে মেইনলি হচ্ছে কি আমাদের গ্রাফ আর কি এইটাই, কস্ট অফ ক্রেডিট পলিসিটাই আমাদের এখানে মেইন গ্রাফ। ওকে, ক্রেডিট পলিসি ভ্যারিয়েবলস দরকার নাই, ক্রেডিট টার্ম মিনিং দরকার নাই, কালেকশন পলিসি প্রসিডিউর মিনিং দরকার নাই, নিউমেরিক্যাল ক্রেডিট স্টোরিং। ওকে, সো ক্রেডিট স্কোরিং একটা কাস্টমারের ক্রেডিটের কী অবস্থা এটা জানার জন্য আমরা তাদেরকে স্কোরিং করি, যে রেটিং দিই। সো রেটিং দুই ধরনের দেওয়া হয়, একটা হচ্ছে অ্যাডহক অ্যাপ্রোচ আর একটা হচ্ছে তিনভাবে, একটা সিম্পল ডিসক্রিমিনেশন অ্যানালাইসিস আর একটা হচ্ছে মাল্টিপল ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস। সো অ্যাডহক অ্যাপ্রোচ বলা হয় সিম্পল পয়েন্ট সিস্টেম বেসড অন ম্যানেজার জাজমেন্ট, মানে ম্যানেজার দেখে শুনে তাকে একটা 10 থেকে তাকে একটা রেটিং দিয়ে দিবে। সিম্পল ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস, সো এটা হচ্ছে কি আমাদের গুড পেয়ার আর ব্যাড পেয়ারদেরকে একটা ওয়েটেড অ্যাভারেজে নিয়ে তাদেরকে একটা স্কোর দেওয়া হয়। মাল্টিপল ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল তৈরি করা হয়, যে আমাদের ওই যেহেতু অনেকগুলো মানুষের ডাটা থাকবে লাইক প্যানেল ডাটা, সো এইখান থেকে আমরা ফিক্সড ইফেক্ট মডেল বা র্যান্ডম ইফেক্ট মডেল ইউজ করে দেখব যে আসলে এদেরকে আমাদের দেওয়া উচিত কি না। প্রতিটা কাস্টমারের পাশেই আমাদের ওইখানে জেড ভ্যালু, যে আমরা স্ট্যাটাতে দেখছিলাম জেড ভ্যালু থাকে, যদি কারোর জেড ভ্যালু যদি নেগেটিভ থাকে তার মানে আমরা তাদের ক্রেডিট স্কোরিং নেগেটিভ, কারো যদি পজিটিভ ভ্যালু থাকে তার মানে পজিটিভ, এইভাবে আমরা ডিসিশনে আসি।
দেন হচ্ছে আমাদের ক্রেডিট ইভ্যালুয়েশন অফ ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, তো এটা দরকার নাই। এজিং আছে, এজিং স্কেডিউলটা কি? এজিং স্কেডিউলটা হইতেছে যে রিপোর্ট দ্যাট শোস রিসিভেবল বাই এইজ সিন্স ইনভয়েস। সো এখানে আমি দেখবো যে আমার এটার কয়দিন, মানে এই চালানের বয়স কদিন, এটা দরকার নাই। ফ্যাক্টরিং নেচার অ্যান্ড টাইপস, ফ্যাক্টরিংটা দেখতে হবে, কস্ট অফ ফ্যাক্টরিংটা দেখতে হবে, বেনিফিটস অফ ফ্যাক্টরিং অ্যান্ড ওকে, এই কয়টাই। তো ফ্যাক্টরিং নেচার অ্যান্ড টাইপস কি? তো ফ্যাক্টরিংটা কি? ফ্যাক্টরিং মানে হচ্ছে আমার যেই আরেকজনের কাছে টাকা পাবো, যে আমার রিসিভেবল, ট্রেড রিসিভেবল, এইটা আমি আরেকজনকে সেল করে দেব। যার কাছে সেল করব সে হচ্ছে একটা স্পেশালিস্ট, ধরো একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার বা একজন মার্চেন্ট ব্যাংকার, সে একজন মার্চেন্ট ব্যাংকার। একজন মার্চেন্ট ব্যাংকারের কাছে আমার 1 কোটি টাকার একজনের কাছ থেকে টাকা পাবো, সেই বিলটা আমি মার্চেন্ট ব্যাংকারকে দিয়ে দিলাম। সো সো এর বিনিময়ে মার্চেন্ট ব্যাংক আমাকে 1 কোটি টাকার জায়গায় হয়তো 95 লাখ টাকা বা 90 লাখ টাকা দিবে। বিনিময়ে সে আমার কাছ থেকে আমার যে এই লেনদেন রিলেটেড যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট উইথ রিস্ক নিয়ে নিবে। সো এইটার আমাদের কয় ধরনের ফ্যাক্টরিং আছে? 2 ধরনের। একটা হচ্ছে ফুল সার্ভিস নন রিসোর্স। এটার মানে হচ্ছে আমাকে আগেই হচ্ছে গিয়ে মার্চেন্ট ব্যাংকার সব টাকা দিয়ে দিবে অ্যাডভান্সে, বিনিময়ে তারা আমার সকল ডকুমেন্ট নিয়ে নেবে এই ট্রেড রিলেটেড। আর ফুল সার্ভিস রিকোর্স হচ্ছে গিয়ে, আচ্ছা ফুল সার্ভিস রিকোর্সের পরে আচ্ছা আরও কয়েকটা ছিল যেগুলো আমার বোল্ড করার কথা খেয়াল নাই। ম্যাচুরিটি ফ্যাক্টরিং, বাল্ক এজেন্সি ফ্যাক্টরিং, কাস্টমার্স আর নট টোল্ড নাকি নন, আচ্ছা একটা হচ্ছে নন নোটিফিকেশন ফ্যাক্টরিং, এই যে ডট আছে আমি খেয়াল করিনি। আচ্ছা ফুল সার্ভিস রিকোর্স, এইখানে বলা হয় যে, এখানে না বোঝাই কি আমার এখানে বোঝানো উচিত? আচ্ছা এখানেই দেখাই ফুল সার্ভিস রিকোর্স। সো ফুল সার্ভিস রিকোর্সে বলা হইতেছে যে আমার এই ট্রেডে যত রিস্ক আছে রিস্ক আমি নিয়ে নিব আর সে আমাকে টাকা দিয়ে দিবে, এটাকে বলতেছি ফুল সার্ভিস রিকোর্স। আর অ্যাডভান্স ফ্যাক্টরিং মানে অ্যাডভান্স ফ্যাক্টরিং মানে হচ্ছে আমার যে মার্চেন্ট ব্যাংক সে আমাকে টাকা তো দিয়েই দিবে আর ফিও একটু কম রাখবে। ম্যাচুরিটি ফ্যাক্টরিং হচ্ছে গিয়ে যখন সে টাকা পেয়ে যাবে তারপরে আমাকে সে পে করবে। এটা কখন করা হয়? যে আমি ধরো রিয়েল এস্টেট বিজনেসে যখন যাব ওইখান থেকে টাকা উসুল করা অনেক কঠিন, কারণ ওখানে দালাল লোকাল গুন্ডারা থাকে, এই কারণে আমি আর কি মার্চেন্ট ব্যাংকারকে দায়িত্ব দিয়ে দেবো, কারণ ওদের কাজই এগুলো, ওরা লিগাল ওয়েতে আগাবে। তো ম্যাচুরিটি ফ্যাক্টরিং, তারা টাকা কালেক্ট করার পরে তারা 4-5 লাখ টাকা রেখে আমাকে বাকি টাকা দিয়ে দিবে। বাল্ক এজেন্সি ফ্যাক্টরিংয়ে হচ্ছে আমি যে মালিক, অ্যাকচুয়াল মালিক, আমি হচ্ছে সকল ডকুমেন্ট রেখে দিব, কিন্তু শুধুমাত্র ট্রেডের যে ডকুমেন্টটা সেটা ওদেরকে দিয়ে দিব। বাট লেজার ওই রিলেটেড যত রকম ভিতরের দলিল টলিল ওগুলো সব আমি রেখে দিব, সে তাকে আমি শুধু চেকটা দিয়ে দিব। সো বেনিফিটস অফ ফ্যাক্টরিং কি? প্রফেশনাল ক্রেডিট ম্যানেজমেন্ট। এটার কারণে কী হইতেছে আছে এটা এখান থেকে আমরা দেখতে পারবো না, এখানে কি বেনিফিটস আছে? আর এখানেও তো সেম অবস্থা। বেনিফিটস অফ ফ্যাক্টরিং, প্রফেশনাল ক্রেডিট ম্যানেজমেন্ট। সো এইটার কারণে আমি যত আরেকজনকে দায়িত্ব দিয়ে দিচ্ছি তাহলে আমার কাছে আর কোনো প্যারা নাই, আমি এখন নির্দ্বিধায় আরেকটা কাজে মনোযোগ দিতে পারবো। স্কেল ইকোনমিক্স, আমার অ্যাডমিনিস্ট্রেশনের উপর দিয়ে কম প্রেশার যাইতেছে, আর অলসো আমার ব্যাড ডেট লস যেটা সেটাও কমে আসতেছে, কারণ তারা যেহেতু উসুল করবে। ফাস্টার ক্যাশ কনভার্সন, আমার টাকার দরকার, আমি ওদের কাছ থেকে ইজিলি টাকা অ্যাডভান্সে নিয়ে নিতে পারতেছি। আর যারা ছোট কোম্পানি তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল, তারা তাড়াতাড়ি টাকা পেয়ে যায়। আর লার্জ ফার্ম অলসো ইউজ ইট টু প্রিভেন্ট ডিফল্টস, আর লার্জ ফার্ম যারা আছে তারাও অনেক সময় লিগাল এসব প্যারাও থেকে বাঁচার জন্য তারা আর কি মার্চেন্ট ব্যাংকের উপরে দায়িত্ব দিয়ে দেয়। তো এটাই আর কি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, এখন শুধু ম্যাথ বাকি।